আসসালামু ভিউয়ার্স, নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রতিটি প্রশ্ন খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম উত্তর সংক্ষিপ্ত। প্রথম প্রশ্নটি হচ্ছে, হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞান হচ্ছে ওই জ্ঞান যা অর্জনের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। এই প্রশ্নের উত্তর তোমাদের বইতে দেয়া আছে, তোমরা চাইলে বই থেকে লিখে নিতে পারো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, হিসাব বিজ্ঞানের দুইটি উদ্দেশ্য লিখো। এখানে আমরা হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ দুইটি উদ্দেশ্য লিখে রেখেছি। তোমরা চাইলে সম্পূর্ণ কপি করে নিতে পারো অথবা নিজেদের মতো করে লিখে নিতে পারো। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের, ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের গুরুত্ব খুবই অপরিসীম। এইখানে আমরা একের অধিক ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। তোমরা চাইলে এইখান থেকেও সম্পূর্ণ বিষয়টি কপি করে নিতে পারো। এরপর রয়েছে আমাদের চতুর্থ প্রশ্নে বলা আছে, হিসাব তথ্যের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারীদের তালিকা প্রস্তুত করো। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীরা হচ্ছেন মালিক পক্ষ ও ব্যবস্থাপক। অপরদিকে বাহ্যিক ব্যবহারকারী হচ্ছেন ঋণ প্রদানকারী, সরকার, পাওনাদার, কর্মকর্তা ও কর্মচারী, হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী ও ভোক্তা। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের আমাদের পঞ্চম, মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকাকে আমরা তিনটি পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করেছি। এই অংশটি তোমরা নিজেদের মতো করে লিখে নিতে পারো। যদি সাহায্য বা হেল্পের প্রয়োজন পড়ে তাহলে তোমরা আমাদের এইখান থেকে সাহায্য নিতে পারো, অথবা তোমরা চাইলে এই তিনটি পয়েন্ট অ্যাসাইনমেন্ট আকারে করে নিতে পারো। এরপর খ অংশে আমাদের বলা ছিল লেনদেনের কারণ সহ ব্যাখ্যা করতে এবং হিসাব সমীকরণের প্রভাব দেখাতে। প্রথমে আমরা দেখব লেনদেনের কারণ সহ ব্যাখ্যা। লেনদেনের কারণ সহ ব্যাখ্যাগুলো এখানে আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছি। প্রথমে রয়েছে তারিখ, এরপর রয়েছে এই লেনদেনটি আদৌ লেনদেন কি না সেই সম্পর্কে মতামত, এবং পরবর্তীতে রয়েছে কারণ সহ ব্যাখ্যা। এই অংশটি তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা নিজেদের মতো করে এইখান থেকে ধারণা নিয়ে কারণ সহ ব্যাখ্যাটি লিখতে পারো। পরের অংশে রয়েছে আমাদের হিসাব সমীকরণের প্রভাব। এইখানে হিসাব সমীকরণের প্রভাব সম্পূর্ণ ম্যাথটি আমরা করে দিয়েছি। তোমরা চাইলে এখান থেকে হুবহু কপি করে নিতে পারো। এছাড়া তোমাদের বোঝার সুবিধার্থে আমি ম্যাথটি এখন একটু বিশ্লেষণ করে দেব। এইখানে আমাদের প্রথম তারিখে বলা আছে যে 2020 সালের 1 জানুয়ারি চিকিৎসক জনাব প্রদ্যুৎ নগদ 50,000 টাকা এবং 1 লক্ষ টাকা চিকিৎসা সরঞ্জাম নিয়ে নিরাময় চেম্বার নামে সেবা কার্যক্রম শুরু করেছেন। যেহেতু প্রথম তারিখে তিনি নগদ 50,000 টাকা এবং 1 লক্ষ টাকার সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেছেন, সেহেতু আমরা সম্পদের পাশে নগদ এবং সরঞ্জাম নামে দুইটি কলাম রেখেছি। নগদের কলামে 50,000 টাকা এবং সরঞ্জামের কলামে 1 লক্ষ টাকা অন্তর্ভুক্ত করেছি। এর মানে হচ্ছে আমাদের জানুয়ারির 1 তারিখ বা 1 তারিখে আমাদের মূলধনের পরিমাণ হচ্ছে 1,50,000 টাকা। এরপর আমাদের দ্বিতীয় লেনদেনটি ছিল 10 তারিখ। 10 তারিখে বলা আছে মোট 20 জন রোগী দেখে 10,000 টাকা পেলেন, অর্থাৎ এইখানে তার আয় হয়েছে। যেহেতু আয়টি হয়েছিল নগদে, সেহেতু আমরা নগদের কলামে 10,000 টাকা নগদ অন্তর্ভুক্ত করেছি এবং পাশাপাশি মূলধনের কলামেও আমরা 10,000 টাকা অন্তর্ভুক্ত করেছি। তাহলে আমাদের জানুয়ারির 10 তারিখ পর উদ্ধৃতের পরিমাণ নগদ হচ্ছে 60,000 টাকা, সরঞ্জাম হচ্ছে 1 লক্ষ টাকা এবং মূলধনের পরিমাণ হচ্ছে 1,60,000 টাকা। পরবর্তী লেনদেনটি হচ্ছে আমাদের 20 তারিখের। 20 তারিখের লেনদেনে বলা আছে চেম্বারের আধুনিকায়নের জন্য 50,000 টাকা ঋণ নিলেন। যেহেতু তিনি 50,000 টাকা ঋণ নিলেন, সেহেতু আমাদের প্রতিষ্ঠানে নগদ 50,000 টাকা এসেছে, সেজন্য আমরা নগদের কলামে 50,000 টাকা যোগ করেছি। অপরদিকে যেহেতু তিনি ঋণ গ্রহণ করেছেন, সেহেতু তার দায় বৃদ্ধি পেয়েছে। এর কারণস্বরূপ আমরা ঋণের কলামে 50,000 টাকা যোগ করেছি।
জানুয়ারি 20 তারিখ শেষে আমাদের উদ্ধৃতর পরিমাণ যথাক্রমে নগদ হচ্ছে 1,10,000 টাকা, সরঞ্জাম 1 লক্ষ টাকা, ঋণের পরিমাণ 50,000 টাকা এবং মূলধন হচ্ছে 1,60,000 টাকা। এবার আমরা সর্বশেষ লেনদেন অর্থাৎ 25 তারিখের লেনদেনটি দেখব। 25 তারিখের লেনদেনে বলা আছে চেম্বার ভাড়া বাবদ 5,000 টাকা প্রদান করলেন। যেহেতু এইখানে আমরা দেখতে পাচ্ছি তার ব্যয় হচ্ছে, অর্থাৎ তিনি নগদ 5,000 টাকা ভাড়া বাবদ পরিশোধ করে দিয়েছেন, সেহেতু আমরা নগদের কলাম থেকে 5,000 টাকা মাইনাস করে দিলাম। অপরদিকে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ সম্পদ চলে যাওয়ায় আমাদের মূলধনও হ্রাস পেয়ে গেল, সেই জন্য আমরা মূলধন থেকেও 5,000 টাকা হ্রাস করে দিলাম। 25 জানুয়ারির লেনদেনের পর আমাদের যথাক্রমে নগদ সম্পদের পরিমাণ হচ্ছে 1,05,000 টাকা, সরঞ্জামের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা, ঋণের পরিমাণ 5,000 টাকা এবং মূলধনের পরিমাণ 1,50,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট সময় শেষে আমাদের সম্পদের পরিমাণ হচ্ছে 2,05,000 টাকা এবং দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে 2,05,000 টাকা। আশা করি বিষয়টি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।